আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মী এবং যারা আমাদের কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমাদের আজকের ক্লাসটি উপভোগ করছেন, আমন্ত্রণ জানাচ্ছি জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সকলেই ভালো আছো এবং ঝটপট সবাইকে জানিয়ে দাও আমাদের আজকের ক্লাসটি শুরু হয়ে গেছে এবং আমরা একটু চেক করে দেখে নিতে চাই যে আমাদের অডিও এবং ভিজুয়ালাইজেশন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের অডিও ভিজুয়ালাইজেশন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এবং লাইভটি স্ট্রিমিং হচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের লাইভটি স্ট্রিমিং হয়েছে এবং অনেক বন্ধু আমাদের সাথে কানেক্ট হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের সাউন্ডও ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে প্রত্যাশা করা যাচ্ছে এবং অনেক শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে ইতিমধ্যেই যোগ দিয়েছে। বিশেষ করে মেহেদি হাসান মিল্লাত আমাদের সাথে আছে, আমাদের সাথে সিফাত হোসেন আমাদের সাথে কানেক্টেড আছে এবং অনেকেই আমাদের সাথে লিজান যুক্ত হয়েছে, আমাদের সাথে সর্দার আমাদের সাথে জান্নাতুন নুরি যুক্ত হয়েছে, আমাদের সাথে হলো আরও অনেক বন্ধুই কানেক্টেড হচ্ছে এবং দ্রুত আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে শাওন যুক্ত হয়ে গেছে, আমাদের সাথে ইতিমধ্যে আবদুল্লাহ খুবাইব আমাদের সাথে কানেক্ট হয়ে গেছে, আমাদের সাথে তন্ময় যুক্ত হয়েছে আমাদের সাথে এবং ঠিক আছে, অনেকেই বলছে যে অল ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। কে কোথা থেকে কানেক্ট হয়েছো ঝটপট জানিয়ে দাও। পাশাপাশি তোমরা কেমন আছো, কেমন যাচ্ছে তোমাদের দিনকাল, খুব সংক্ষেপে একটু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। নিশ্চয়ই সকলেই ভালো আছে এই প্রত্যাশা রেখে আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিজয়ের মাস এবং বিজয়ের মাসে আসলে সবাইকে বিজয়ের শুভেচ্ছা। এই শুভেচ্ছাটা তো থাকলোই, কারণ এটি আমাদের গর্বের মাস। এটি বীর বাঙালির যে রক্তক্ষয়ী যে সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামের ভিতর দিয়ে আমাদের যে প্রত্যাশিত স্বাধীনতা, সেই স্বাধীনতা ছিনিয়ে আনার মাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব এই মাসটাকে ঘিরে আমাদের নানা রকম আয়োজন থাকে, কিন্তু আসলে খুবই পরিতাপের বিষয় যে আমাদের এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। না হলে আসলেই আমাদের বিজয় দিবসে নানা রকম অনুষ্ঠান আয়োজন সব কিছু থাকতো, কিন্তু এবার আমাদের সব কিছু ভার্চুয়ালি করতে হবে। তবু সবার সাথে আমরা আসলে সেই বিজয়ের আনন্দটুকু শেয়ার করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা একেবারেই নতুন, যারা একেবারে আজকে আমার ক্লাসে জয়েন করেছো, তাদের জ্ঞাতার্থে বলছি, আমি কাউসার হলাদার, ভাইস প্রিন্সিপাল, সহকারী অধ্যাপক, ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সাথে কানেক্ট হয়েছি আজকে আমি ক্যামব্রিজের একটি স্মার্ট ক্লাসরুম থেকে। এবং সবাইকে দ্রুত জানিয়ে দাও যে আমাদের আজকের ক্লাসটি শুরু হয়ে গেছে। গতদিনেও আমাদের আসলে এখানে নেট চার্জজনিত একটি সমস্যার কারণে আমরা ক্লাসটি শেষ করতে পারিনি। সেই জায়গা থেকে আমরা আজকে আলোচনা করব, মজার একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি এই টপিক সম্পর্কে তোমাদের বিশেষ জ্ঞান কিন্তু নবম এবং দশম শ্রেণীতে পড়া হয়ে গেছে। অতএব আজকের টপিকটি তোমাদের কাছে আমি মনে করি যে খুবই ইজিয়েস্ট হবে। সব টপিকই ইজি, তবে আজকেরটা একটু ইজিয়েস্ট মনে হবে। চলো একটু দেখে নেওয়া যাক আমাদের আজকের টপিকটি তোমাদের কাছে কেমন আনন্দ দেয়, কেমন মজার হয়ে থাকে। তো আমরা আরও আমাদের অনেক বন্ধুকেই কিন্তু আমরা এখন কাছে পাচ্ছি। অনেক, বিশেষ করে যে ফারিহা ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে, সুমাইয়া আক্তার, যারা আমাদের সাথে কানেক্টেড হয়েছে, অনেক বন্ধু, স্নিগ্ধ আলো আমাদের সাথে যুক্ত হয়েছে, ইশরাত আমাদের সাথে কানেক্টেড হয়েছে। অনেক বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি। অনেকের নাম আসলে বলা যাচ্ছে না, সব কমেন্টসও বলা যাচ্ছে না, তবে তোমরা তোমাদের নির্দিষ্ট কমেন্টগুলো তোমরা এখানে করতে পারো। পরেও আমরা আসলে সময় করে তোমাদের এই কমেন্টগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শহীদুল্লাহ আমাদের সাথে কানেক্ট হয়েছে, এখন জয় পাল আমাদের সাথে যুক্ত হয়েছে। অনেক বন্ধুই আমাদেরকে নানা রকমভাবে শুভেচ্ছা জানিয়েছে। সকলের শুভেচ্ছা আসলে গ্রহণ করছি এবং সকলের প্রতি আবারও অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আমরা আমাদের মূল আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোষ বিভাজন যে চ্যাপ্টারটা আছে তোমাদের, সেই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করার চেষ্টা করছি এবং আমরা আজকে একটু দেখে নেওয়ার চেষ্টা করছি যে জীবের দেহে সংঘটিত কোন প্রক্রিয়া, যার মাধ্যমে কি হচ্ছে, যার মাধ্যমে এখানে যে তাদের সামগ্রিক দেহের বৃদ্ধি ঘটে এবং বংশবৃদ্ধি ঘটে থাকে। আমরা জীবদের এমন একটা প্রক্রিয়াকে, যেমন একটা শিশু থেকে ধীরে ধীরে কি হচ্ছে, মানুষ বড় হয়ে একসময় মানুষের ধীরে ধীরে কি হয়, বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং মানুষের যে বংশবৃদ্ধি, একজন মানুষ থেকে পরিবারের একটা সদস্য থেকে অনেক সদস্য আসলে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, নিশ্চয়ই আমরা জেনে গিয়েছি যে এটা কোন ধরনের প্রক্রিয়া। আবারও বলছি, জীবের দেহে সংগঠিত কোন প্রক্রিয়ার মাধ্যমে সামগ্রিকভাবে আমরা বলছি যে দেহের বৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে থাকে। নিশ্চয়ই আমরা এতক্ষণে আমরা আইডিয়া করে ফেলেছি আসলে এটি একটি বিভাজন প্রক্রিয়া এবং কোন ধরনের বিভাজন প্রক্রিয়া সেটিও আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে অনেকগুলো পর্যায় দেওয়া আছে। এই পর্যায়গুলো দেখেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে একটি কোষ শেষ পর্যন্ত দুটি কোষে রূপান্তরিত হয় এবং কোন প্রক্রিয়ার মাধ্যমেই এই কোষ দুটি কোষে রূপান্তরিত হয়। পাশাপাশি আমরা একটি অ্যানিমেটেড ফিগারের ভিতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি, যেখানে পারস্পরিকভাবে একটি কোষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটি কোষে রূপান্তর হওয়ার ভিতরের দিকে কতগুলো জৈব রাসায়নিক প্রক্রিয়া বা বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু দুটি কোষে রূপান্তর হওয়ার এই প্রক্রিয়া। আমরা কমেন্ট বক্সে একটু জেনে নিতে চাচ্ছি যে আসলে আজকের এই প্রক্রিয়াটার নাম কি, যেহেতু আমরা গত দিনেও এই প্রক্রিয়াটা
আলোচনা করতে পারিনি। শুরু করেছিলাম আমরা, কিন্তু আসলে চার্জজনিত কারণে আসলে আমার হঠাৎ করে ডিভাইসটি বন্ধ হয়ে যাওয়ার কারণে তোমাদের লাইভ স্ট্রিমিং সেখানে থেমে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখে নিচ্ছি আমাদের সেল ডিভিশন প্রক্রিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট কোন ধরনের? সিফাত হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তুমি আসলে বলতে পেরেছো যে মাইটোসিস, আমাদের অনেকেই বিশেষ করে রাবেয়া, সে বলেছিল মাইটোসিস রাবেয়া আক্তার মাইটোসিস প্রক্রিয়া। অনেক বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলেছে, বিশেষ করে জয় পাল বলছে হচ্ছে, উম্মে সৌদা বলেছে মাইটোসিস প্রক্রিয়া, অনেকেই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আরাফাত বলে দিয়েছে অলরেডি, আমাদের অনেক বন্ধুই কিন্তু বলে দিয়েছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এখানে আর কোনো সন্দেহ নেই যে আমাদের আজকের এই আলোচনার বিষয়টি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। অতএব আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি এবং আজকের পার্টটি আমরা সহজেই ডিক্লেয়ার করতে পারছি এখানে যে আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। সো আমাদের প্রেজেন্টার রেডি এবং আমরা সরাসরি আমাদের মূল আলোচনার দিকে চলে যাওয়ার আগে ঝটপট একটু শিখনফলটা দেখে নেই আমাদের আজকের লার্নিং আউটকামটা কি হতে পারে। এখান থেকে আমরা একটু দেখছি যে মাইটোসিস কোষ বিভাজন ব্যাখ্যা করতে পারবে। আফটার এন্ড অফ দিস লেসন ইউ উইল বি এক্সপ্লেইন হোয়াট ইজ মাইটোসিস সেল ডিভিশন প্রসেস। সো মাই ডিয়ার লার্নার্স, তোমরা একেবারে কাগজ কলম নিয়ে তৈরি থাকো এবং ঝটপট চেষ্টা করো লেখার। আমরা যে বিষয়টি এখানে দেখানোর চেষ্টা করব সেটি লেখার চেষ্টা করো খাতায় এবং মাথায় যথার্থভাবে। তাহলেই আমাদের আজকের এই আলোচনাটা ফলপ্রসূ হবে এবং আমরা এই আলোচনার ভিতর দিয়ে যে ধরনের প্রশ্নই আমাদের সামনে আসুক না কেন, শুধু প্রশ্নর কথা কেন বলছি আমরা, যে বায়োলজিকে আমরা বুঝে পড়তে পারবো, যেহেতু এটি জীবন সঙ্গীন একটি বিষয়। অতএব এই বিষয়টির প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের প্রত্যেকের, একেবারেই যারা স্টুডেন্ট লেভেল আছো, পাশাপাশি লার্নার লেভেল থেকে যারা সাধারণ মানুষ, সকলেরই কিন্তু এই বিষয়ে জ্ঞান থাকাটা জরুরি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে মাইটোসিস এই সেল ডিভিশন কাকে বলে। তাহলে আমরা নিশ্চয়ই এর আগেও আলোচনা করেছিলাম যেখানে নিউক্লিয়াসের বিভাজন কি হবে, যে কোষ বিভাজন প্রক্রিয়া কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম কি হচ্ছে মাত্র একবার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে থাকে এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা এবং তার গুণাগুণ হুবহু মাতৃকোষের মতোই হয়ে থাকে। আমরা এই সেল ডিভিশন প্রক্রিয়াকে বলছি আমরা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তো এটাকে অনেক সময় পরীক্ষায় এরকম বলা হয়ে থাকে, আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এবং সংজ্ঞাটা আমরা একটু ভালোভাবে এখানেও দেখে নিতে পারছি অনেকের ভালোভাবে দেখার সুবিধার্থে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম কি হয়, এটি একবার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা এবং গুণাগুণ এটি মাতৃকোষের অনুরূপ বা হুবহু থাকে, তাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলে থাকি। যদি এটা হুবহু না থাকে তাহলে বুঝতে হবে সেই কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি কিংবা ইরর রয়েছে। তো যাই হোক, আমরা এখানে সরাসরি একটি কোষ থেকে হুবহু দুটি কোষের রূপান্তর প্রক্রিয়াটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং পাশাপাশি এটি কোন কোন পর্যায়গুলো বা ধাপের মাধ্যমে এটি সম্পূর্ণ হয়ে থাকে সে বিষয় নিয়েও আলোচনা করব। তবে সেই আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের আরেকটা বিষয় জেনে রাখা উচিত। অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা পরীক্ষায় দেখেছি প্রশ্নপত্রের মধ্যে একটি প্রশ্ন হয়ে থাকে যে মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হয়। সংজ্ঞা থেকেই তোমরা আসলে এটা বুঝে নেওয়ার চেষ্টা করবে কেন সেটাকে আমরা বলছি। যে এখানে আমরা বলেছি যে ক্রোমোজোম সংখ্যা এবং গুণাগুণ হুবহু থাকে এবং একবারই মাত্র নিউক্লিয়াস আর ক্রোমোজোমের বিভাজন হয়ে সম্পূর্ণরূপে আর একটি একেবারেই হুবহু অনুরূপ মাতৃকোষের মতো কোষ সৃষ্টি হয়। অতএব বোঝাই যাচ্ছে এটাকে আমরা কেন ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন প্রক্রিয়া বলে থাকি। আমরা আমাদের অনেক বন্ধুকে এখনও পেয়েছি যে বিশেষ করে সাইমা আলম বলছে যে ইকুয়েশনিক ডিভিশনটা এখানে হলো সমীকরণিক বিভাজন প্রক্রিয়া কেন বলা হয়। কাজল সাজিদ হাসান আমাদেরকে বলে দিয়েছে, অনেক বন্ধুই কিন্তু বলে দিয়েছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। কেন বলা হয় ছোট্ট করে কেউ কি লিখে দিতে পারো কমেন্ট বক্সে, তাহলে হয়তো একটু পরে তোমাকে নিয়ে আলোচনা করার সুযোগ হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আসলে আমরা সংজ্ঞা থেকেই কিন্তু এর কতগুলো ক্যারেক্টারিস্টিক্স খুব সহজেই বের করতে পারি যে এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি। আমরা সংজ্ঞাটাকেই যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করি তাহলে সেখান থেকে কতগুলো বৈশিষ্ট্য আমাদের সামনে চলে আসবে। বিশেষ করে এই 5টি বৈশিষ্ট্যকে আমরা সহজেই উপস্থাপন করতে পারি এভাবে যে আসলে এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার বিভক্ত হয় এবং একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। পাশাপাশি প্রতিটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সেই মাতৃকোষের মতোই থাকে বা এবং পরবর্তীতে দেখছি আমরা অপত্য কোষে মাতৃকোষের গুণাগুণ সেখানে হুবহু বজায় থাকে। আর শেষে আমরা দেখেছি যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে ক্রোমোজোমের সমতা বা ইকুয়েশনটা কি হয়, রক্ষা হয়ে থাকে। তো এই 5টা ক্যারেক্টারিস্টিক্সকে বা 5টা মাইটোসিস কোষ বিভাজনের 5টা বৈশিষ্ট্যকে আমাদেরকে প্রত্যেকেই কিন্তু লিখতে হবে। এবং যদিও তোমরা জানো এবং তারপরেও তোমাদের এই লেখার এই প্র্যাকটিসটা বা লেখার এই চর্চাটা তোমাকে আরও অনন্য করবে, কারণ পড়া এবং লেখা
দুটো বিষয় কিন্তু একসাথে করলেই আসলে যে কোনো বিষয়ই যেমনই থাকুক না কেন সেটা মানুষের কাছে আরও অনেক বেশি ইজিয়ার মনে হয়। আমরা যে দেখতে পাচ্ছি মোহাম্মদ আরাফাত হোসাইন অলরেডি অনেক বড় রচনা লিখে দিতে পেরেছে আমাদেরকে, যে প্রক্রিয়া একটি মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। থ্যাংক ইউ, খুবই চমৎকার, খুবই চমৎকার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবিনা ইয়াসমিন স্যার আসসালামু আলাইকুম, আমার বাতায়ন আইডিটি ওকে যাচাইয়ের জন্য পেন্ডিংয়ে আছে। ওকে, আমি কর্তৃপক্ষকে বলে দিচ্ছি আমাদের সাবিনা ইয়াসমিন তার আইডিটি আসলে যাচাইয়ের জন্য পেন্ডিং আছে, সেই পেন্ডিংটা ছুটিয়ে দিতে। যাই হোক, আমাদের বন্ধুজন আমাদের সাথে আরও সাবলীলভাবে কানেক্ট হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ সাবিনা ইয়াসমিন। আমি তারপরও আবারও বলে দেবো যারা ব্যাকএন্ডে কাজ করছে তাদেরকে মেনশন করে দেবো তোমার নামটি ক্লাস শেষ করে। এনিওয়ে, আমরা বাকিদেরকে আমরা দেখতে পাচ্ছি যে জান্নাত আক্তার আমাদের সাথে আছে। বাংলায় টাইপ করতে পারি না, যে কোনো অসুবিধা নেই, বাংলিশেই টাইপ করে দাও। আর সবচেয়ে ভালো হয় যে তুমি অভ্র কিবোর্ডটা যদি ব্যবহার করতে পারো তাহলে তোমার জন্য আরও ভালো হয় এখানে। তো তুমি অভ্র কিবোর্ডটা ইনস্টল করে নিতে পারো সেখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেক বন্ধুই কিন্তু আমাদের সাথে এখনও কানেক্টেড আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক বন্ধুই কিন্তু আমাদের বিভিন্ন কমেন্টস করছে এবং তারা জানান দিচ্ছে যে আসলে তারা সত্যিকার অর্থেই আমাদের এই ক্লাসগুলোর সাথে আছে এবং এই কোলাবোরেশনটাই কিন্তু আমাদের আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও আমাদের পড়াশোনাকে কিন্তু এখন একটু অন্যরকম লেভেলে নিয়ে গিয়েছে। যারা এতদিন পর্যন্ত ভেবেছিল যে আসলে অনলাইন এডুকেশন দিয়ে তেমন কিছুই হবে না, কিন্তু তোমরা আসলে প্রুভ করে দেখিয়েছো যে আসলে এই অনলাইন এডুকেশনটার মধ্য দিয়ে কিন্তু আসলে শেখা যায়, অনলাইনের ভেতর দিয়েও কিন্তু আমাদের এই ক্লাসগুলোর ভেতর দিয়েও কিন্তু আসলে শেখার একটা পরিবেশ আছে, সেখানে শিক্ষার্থী শিক্ষকের মধ্যে কিন্তু একটা চমৎকার কোলাবোরেশন কিন্তু রয়েছে, সেটি আমরা কিন্তু প্রুভ করে দেখাতে পেরেছি। যাই হোক, আমরা এবার একটু ভালো করে দেখার চেষ্টা করি বাকি বিষয়গুলো। আমরা অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি, বিশেষ করে সানিয়া আক্তার লিখেছে যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার বিভাজিত হয় এবং তাই মাইটোসিস কোষ বিভাজন। যাই হোক, অবশ্যই এটাও একটা সংজ্ঞার মধ্যে পড়ে, কারণ তুমি এর মূল যে বিষয়টা আছে সেই মূল বিষয়টা কিন্তু তুমি তুলে ধরার চেষ্টা করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমাদের এখানে যে সাবিনা ইয়াসমিন, ও একেবারে আমার অ্যাডজাসেন্ট এরিয়াতে থাকে, সেও বাড়িধারার মধ্যে, আমিও বাড়িধারা এলাকার মধ্যে থাকি। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার বিষয়টা আমরা একটু পরে দেখবো কেমন। সমগুণ সম্পন্ন সমান সংখ্যক কোষ উৎপন্ন হয়ে থাকে। আমাদের আরেক বন্ধু আমাদেরকে আসলে এখানে বলে দিয়েছে, বিশেষ করে তানভীর তুরাক জয়। ওকে, যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে হামিদুল ইসলাম হাসিন, আমিও বাংলা টাইপ করতে পারি না, কোনো অসুবিধা নেই। তোমরা আসলে এই বাংলা কিবোর্ডটা নিয়ে নেবে, তাহলে সহজেই তোমরা অভ্র কিবোর্ডটা ইউজ করে কিন্তু বাংলা লিখতে পারবে, খুবই সহজ। বাংলা বিশেষ করে বাংলা এখন আসলে টাইপও করতে হয় না, ভয়েস কমান্ডেও কিন্তু আসলে সেখান থেকে বাংলা টাইপ করা যায়। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে প্রয়োজনে তোমরা যদি মনে করো তাহলে তোমাদের জন্য আলাদা করে একটা টিউটোরিয়াল আমরা এর জন্য দিয়ে রাখবো। আজকের আমাদের এই যে আলোচনা, সে বিষয় নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি এখানে। বাকি বন্ধুদেরকে এখনও কিন্তু আমরা পাচ্ছি না, আমাদের অনেক বন্ধুই কিন্তু এখন আমাদের সাথে কানেক্ট হতে পারেনি। একটু ঝটপট আমি নিজেও যেমন শেয়ার করছি আমার নিজস্ব ওয়ালে, তোমরাও পাশাপাশি বাকি বন্ধুদেরকে একটু দ্রুত জানিয়ে দাও যে আমাদের এই ক্লাসটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আমাদের বন্ধুরা এখনও অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেনি। জান্নাতুন নুরি কিন্তু সে অনেক বড় কিছু লিখে ফেলেছে আমাদের এখানে, বিশেষ করে মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সহ লম্বালম্বি সমান 2 অংশে বিভক্ত হয় এবং প্রতিটি অংশের নিকটবর্তী মেরুতে গমন করে, ফলে সৃষ্ট নতুন দুটিতে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। তাই একে বলা হয়েছে ইকুয়েশনিক ডিভিশন প্রক্রিয়া বা ইকুয়েশনাল ডিভিশন প্রক্রিয়া বা সমীকরণিক বিভাজন প্রক্রিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ নুরি। আমাদের সাথে বাকিরাও একটু যুক্ত থাকো। ইন্টারফেসটা বোঝান না, ওকে, আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব। লাস্টেতে কিন্তু আমরা আসলে ইন্টারফেস বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সেল সাইকেল নিয়ে আমরা কথা বলেছিলাম। সেখানে জি ফেজ, G1 ফেজ, এস ফেজ, পাশাপাশি আমরা বলেছি যে G2 ফেজ, এই 3টা ফেজ মিলে আসলে ইন্টারফেজের কথা আমরা বলেছি এবং কোন ফেজের মধ্যে কতটুকু সময় পর্যন্ত ব্যয় হয় একটু যদি কষ্ট করে আমাদের পেছনের ক্লাসটা একটু কিশোর বাতায়ন থেকে খুঁজে নিয়ে এবং পাশাপাশি এগুলো ইউটিউবে আপলোড হয়, সেই জায়গাগুলো থেকে যদি একটু দেখে নাও তাহলে তুমি এই বিষয়টা ক্লিয়ার হবে। তারপরও যদি ক্লিয়ার না থাকো তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিলে আমরা আগামী ক্লাসে হয়তো এই বিষয়টা শুরুর দিকে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটি নিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকি। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তার আগে আরেকবার আমরা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার 5টি যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো কি কি সেই বিষয়টা নিয়ে আরেকবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে এই প্রক্রিয়া নিউক্লিয়াস শুধুমাত্র একবারই বিভক্ত হবে, পাশাপাশি প্রতিটি মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকবে, 3টি 4টি 5টি হওয়ার সুযোগ আসলে এখানে নেই এবং প্রতিটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। সেটি যেহেতু আমরা
আমরা বারবার এই জায়গা থেকে কিন্তু আমরা আসলে ইকুয়েশনাল যে ডিভিশন সেই কথাটা আমরা বলছি এখানে, এবং অপত্য কোষে মাতৃকোষের যে গুণ সেই হুবহু গুণটাই কিন্তু বজায় থাকে বিধায় এটি আসলে এটি জীবের দেহ গঠনের ক্ষেত্রে, জীবের দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে, জীবের বংশগতি, পরবর্তীতে আসলে গ্যামেট সেল প্রডিউসের ক্ষেত্রে, মিওসিস প্রক্রিয়ায় যাওয়ার যে ধাপগুলো আছে সেখানে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু হেল্প করে থাকে, এবং মাইটোসিস কোষ বিভাজনের ফলে ক্রোমোজোমের সমতা রক্ষা হয়। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো একটু জানলাম। আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়েছে। সানজিদা আক্তার আমাদের সাথে কানেক্টেড হয়েছে, শহীদুল্লাহ চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছে। এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যে ফাহিমা আরা, সেও অনেক চমৎকার করে এখানে লিখে দিয়েছে। এখানে আমরা দেখছি হামিদুল ইসলাম হাসিন বলেছে G1 সিনথেসিস, G1কে ওকে G1 সিনথেসিস এবং এখানে GAP2। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই ফেসগুলোর কথা যে এখানে তুলে ধরার চেষ্টা করেছে হাদিউল ইসলাম হাসিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের বাকি বাকি বন্ধুদেরকেও পেতে চাই। অনেক বন্ধু কিন্তু আমাদের সাথে এখনও কানেক্ট হতে পারেনি। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় এগিয়ে চলি। বর্ণনার সুবিধার জন্য আমরা টোটাল প্রসেসটাকে দুটো ভাগে ভাগ করব। একটি হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়া, আরেকটি হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন প্রক্রিয়া। একেবারেই শেষ পর্যায়ে গিয়ে সাইটোকাইনোসিস, এই প্রক্রিয়ার ভেতর দিয়ে কিন্তু সেই সাইটোপ্লাজমের বিভাজন প্রক্রিয়ার দিকে কিন্তু ধাবিত হয় আমাদের এই সেল ডিভিশন প্রক্রিয়া। তো যাই হোক, আমরা এখানে আমাদের আলোচনার সুবিধার্থে বলছি ক্যারিওকাইনোসিস, যেখানে নিউক্লিয়াসের বিভাজনটা ঘটে, নিউক্লিয়াস বিভাজিত হয়। অনেকগুলো ধাপের ভেতর দিয়ে আসলে এই কাজটা ঘটে থাকে, যেমন প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই যে ধাপগুলো আছে এগুলোর ভেতর দিয়ে আসলে ক্যারিওকাইনোসিস, তার মানে এখানে নিউক্লিয়াসের অভ্যন্তরে নানা রকম জৈব রাসায়নিক বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে এবং এর ভেতরে যে ক্রোমোজোমগুলো থাকে এই ক্রোমোজোমগুলোর বিভাজন প্রক্রিয়ার ভেতর দিয়ে সমানভাবে বিভক্ত হওয়ার প্রক্রিয়ার ভেতর দিয়ে কিন্তু আসলে এই ঘটনা ঘটে। শেষ পর্যন্ত আমরা দেখি যে সাইটোকাইনোসিস প্রক্রিয়ায় দুটি কোষের সাইটোপ্লাজম পাশাপাশি বিভক্ত হয়ে দুটি কোষ বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। এভাবে একটি কোষ থেকে দুটি কোষে তৈরি হওয়ার এই প্রক্রিয়াই মাইটোসিস প্রক্রিয়া। তো যাই হোক, আমরা এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে ক্যারিওকাইনোসিস প্রক্রিয়া 5টি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ঝটপট বলে দিতে হবে যে আমরা এই 5টি প্রক্রিয়া বা 5টি ধাপের নামগুলো কি কি, একটু ঝটপট আমাদেরকে একটু টাইপ করে লিখে দিতে হবে। বিশেষ করে কমেন্ট বক্সের মাধ্যমে আমরা একটু পরেই দেখে নেব আমাদের শিক্ষার্থীরা লিখতে পেরেছে কিনা। আরও একবার দেখে নেওয়ার চেষ্টা করি, আমরা দেখে না লিখে একবার জাস্ট মনে রাখার চেষ্টা করি। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই ধাপগুলো একটু ঝটপট আমরা যদি লিখে দিতে পারি তাহলে লেখার এবং পড়ার একসাথে দুটো কাজই কিন্তু আমাদের হচ্ছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুই কিন্তু সক্রিয়, খুবই সক্রিয়, এবং প্রশ্ন ছুড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু তারা অলরেডি বলে দিচ্ছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আচার্য অসীম, সে কিন্তু ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের ডিভিশন, সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের ডিভিশন খুব চমৎকার করে বলে দিয়েছে। আসলে এই সংক্ষিপ্তভাবেই তোমার উপস্থাপন খুবই চমৎকার। বিশেষ করে সঞ্জনা আমাদেরকে রিপ্লাই দিয়েছে, সানিয়া আক্তার আমাদেরকে রিপ্লাই দিয়েছে, লুম্পা ইসলাম আমাদেরকে রিপ্লাই দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে দেখতে পাচ্ছে নাহিদুর রহমান অলরেডি বলে দিয়েছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধাপগুলোকে 5টা ধাপকে সে বলে দিয়েছে। এই সামগ্রিকভাবে 5টা ধাপের নামই হচ্ছে আসলে আমাদের ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কারো যদি মনে না থাকে তাহলে 5টি ধাপের নাম নিয়ে বলে দিলে হবে যে এই প্রক্রিয়াগুলো যার মাধ্যমে সম্পন্ন হয় সেটি ক্যারিওকাইনেসিস। সহজভাবে নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়া কি আমরা বলছি ক্যারিওকাইনেসিস। এনিওয়ে, আমরা আমাদের অনেক বন্ধুকে মোহাম্মদ ফজলে রাব্বি তাকে দেখতে পাচ্ছি, বিশেষ করে সেই হাদিউল ইসলাম হাসিন আবারও আমাদের সামনে যুক্ত হয়েছে। এখানে দেখতে পাচ্ছি সানিয়া আক্তার, মাওয়া আমাদের সাথে দেখতে পাচ্ছি, সেও লিখে দিয়েছে। অনেক বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি। অর্জুন প্রামাণিক আমাদেরকে লিখে দিতে পেরেছে, স্বপ্নের রাজকুমার, জান্নাতুন নূরি আবারও লিখে দিতে পেরেছে, আমিনা সুলতান আমাদেরকে লিখে দিতে পেরেছে, নীলুফা আক্তার সাথী আমাদেরকে লিখে দিতে পেরেছে। আমরা সব বন্ধুকে কিন্তু পাচ্ছি। একটু বাকিরা একটু যদি ঝটপট লিখে দাও, যারাই কানেক্টেড আছো সবাই যদি একটু কষ্ট করে লিখে দাও, বাংলা অথবা ইংলিশ যেটাতেই লেখো না কোনো অসুবিধা নেই। আমরা দেখতে চাই যে আমাদের এই ক্যারিওকাইনেসিসের যে 5টি ধাপ আছে সেই 5টি ধাপগুলো কী কী এবং ক্যারিওকাইনেসিস প্রক্রিয়া কাকে বলে সেই বিষয়টা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আবারও আমরা একটু চিত্রগুলোর সাথে পরিচিত হয়ে নেই। এখানে অনেকগুলো চিত্র আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এটি হচ্ছে প্রোফেজ, এই শব্দটার সাথে একটু ভালোভাবে পরিচিত হয়ে নেই আমরা। প্রো শব্দকে আমরা বলছি যে আদি, শুরু, একেবারেই যে ফেজ মানে তো আমরা জানি ধাপ, তাহলে প্রোফেজ মানে কি শুরুর ধাপ। সহজেই আমরা এটাকে মনে করতে পারি যে এটি সেল ডিভিশনের একেবারেই শুরুর ধাপ। নামগুলো হয়তো একটু অন্যভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। এরপরে হলো প্রোমেটাফেজ, তার মানে মেটাফেজের শুরুর ধাপ। মেটাফেজের আগের ধাপকে আমরা বলছি প্রোমেটাফেজ। প্রোফেজ শুরুর ধাপ এবং মেটাফেজ মানে হলো, মেটা শব্দের অর্থ হলো মধ্যবর্তী জায়গা, এই মেটাফেজ মানে হলো মধ্যবর্তী ধাপ। অ্যানাফেজ মানে হলো শেষের দিকের ধাপ, আর টেলোফেজ মানে শেষের ধাপ।
এইভাবে আমরা কিন্তু আসলে আমরা এই ধাপগুলোকে কিন্তু মনে রাখতে পারি এবং শেষে হলো সাইটোকাইনেসিস, যার মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন হতে পারে। অর্থাৎ বায়োলজিক্যাল এই টার্মগুলো, এই নেমগুলোর কিন্তু মানে আছে, সেই মানে ধরে পড়লে কিন্তু আরও সহজেই এগুলোকে মনে রাখা সম্ভব হয়। প্রোফেস, প্রো মানে হলো একেবারে আদি বা শুরুর দিক, শুরুর ধাপ। ফেস মানে হলো ধাপ। প্রো মেটাফেজ, মেটাফেজের পূর্ববর্তী ধাপ। মেটাফেজ সেটা হচ্ছে মধ্যবর্তী, মেটা মানে মধ্য, মাঝামাঝি অবস্থায় যে ধাপটা আছে। এরপর অ্যানাফেজ যেটা হলো শেষের দিকের ধাপ। আর শেষে হলো টেলোফেজ, টেইল মানে একেবারে প্রান্ত, প্রান্তের দিকের মানে শেষের ধাপ। যাই হোক, আমরা এইভাবেই এগুলোকে একটু মনে রাখার চেষ্টা করব। একটু এই চিত্রটার দিকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে প্রত্যেকটা ধাপকেই কিন্তু আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি এবং একটি কোষ থেকে যে দুটি কোষ এই প্রোফেজ প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, এখানে নিউক্লিয়ার পর্দার বিভাজন ঘটে এবং ক্রোমোজোমগুলো ধীরে ধীরে খাটো এবং মোটা হতে থাকে। এই পর্যায়ে আমরা দেখলাম পাশাপাশি এখানে প্রোমেটাফেজ যে পর্যায়ে দুটো সেন্ট্রিওল এখানে কি করলো, যে আসলে স্পিন্ডল যন্ত্রের তৈরি করলো। এখানে স্পিন্ডল যন্ত্রের মাধ্যমে মেটাফেজ পর্যায়ে আমরা দেখলাম ক্রোমোজোমগুলো মাঝামাঝি অবস্থায় সেই আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়ে মাঝামাঝি অবস্থায় থাকে। অ্যানাফেজ পর্যায়ে এইগুলো IV, JL ইত্যাদি আকার ধারণ করে দুই প্রান্তের দিকে চলে যায় এবং টেলোফেজ পর্যায়ে আবারও সেই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে এবং দুটো কোষ দুই প্রান্তের দিকে সৃষ্টি হয়। ধীরে ধীরে ক্যারিওকাইনেসিস প্রক্রিয়া শেষ। এবার সাইটোকাইনেসিস প্রক্রিয়ার মাধ্যমে এটি ডাম্বেল আকার ধারণ করে এবং মাঝখানে সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয়ে আমরা দেখি কোষ বিভাজন প্রক্রিয়া ঘটে। আমরা পুরো প্রক্রিয়াটাকে আরও একবার ভালোভাবে লক্ষ্য করি। তোমরা এই জায়গাটি রইল, পরবর্তীতে প্রয়োজনে ভিডিওটি আবার পজ দিয়ে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে এই প্রসেসটা বা এইখানে যে অ্যানিমেশনটা আছে সেটা কিভাবে কাজ করে। যাই হোক, আমরা আমাদের অনেক বন্ধুকেই কিন্তু এখনও দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা আমাদের অনেক বন্ধুকেই পেয়েছি এখনও, যারা হলো বিভিন্ন রকমভাবে রিপ্লাই দিয়ে যাচ্ছে। তোমাদের এই কারণেই অনেক ভালো লাগে যে তোমরা সত্যিকার অর্থেই আমরা যে লেভেলের শিক্ষার্থী হিসেবে তোমাদেরকে প্রত্যাশা করি। কেউ হয়তো একটু বেশি ফার্স্ট, কেউ হয়তো একটু কম ফার্স্ট, কেউ হয়তো একটু বেশি পরিশ্রম করো, কেউ কম, কিন্তু আমাদের সাথে তোমাদের যে রিলেশনটা আছে, তোমাদের যে কমিউনিকেশনটা আছে, আমরা কিছু একটা বললে এই যে তোমরা ঝাঁপিয়ে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করো, এটা সত্যি আমাদেরকে মুগ্ধ করে। তোমাদের জন্য আবারও বলছি অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই তোমরা অনেক দূর এগিয়ে যাবে, অনেক ভালো করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে প্রাক মধ্যদশা, মধ্যদশা চমৎকার। আমাদের হলো এখানে হলো আচার্যি আসিম, সে হলো আরও এই জায়গায় হলো মানে অন্যভাবে এখানে বলার চেষ্টা করেছে। প্রাক মধ্যদশা সে প্রোমেটাফেজকে বলেছে, পাশাপাশি হলো অ্যানাফেজ গতিদশা। হ্যাঁ, এভাবেও আমরা উপস্থাপন করতে পারি। অ্যানাফেজের কথা বলছে, আমরা টেলোফেজ শেষের দশার দিকে কথা বলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রিক শব্দ প্রো, প্রাক, আর ফেজ মানে হলো দশা। মনিকা সরকার আমাদেরকে আরও চমৎকার করে ভেঙে লিখে দিয়েছে। এখানে গ্রিক শব্দ প্রোকে আমরা বলছি যে প্রাক বা আদি, একেবারে শুরুর দিকের দশা, এভাবেও কিন্তু মনে রাখা যায়। খুবই চমৎকার। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ সালে আল মাহাদি আমাদের সাথে কানেক্ট হয়েছে। হুমায়রা আঞ্জুম মাইশাকে সে ধন্যবাদ জানিয়েছে। যাই হোক, আমিও তার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বিশেষ করে ট্রিমেন্ডাস লিখেছে আমাদের KM, আমাদের আরেক বন্ধু আমাদেরকে এখানে লিখেছে, স্যার আপনাদের ক্লাসগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে প্রোফেজ ধাপে কেন ক্রোমোজোমে জল বিয়োজন হয়? ক্রোমোজোমের যদি জল বিয়োজন না হয়, তার মধ্যে যে প্যাচগুলো আছে সেগুলো তো আসলে এগুলো খুলে যাবে না পরবর্তীতে, কারণ জলযোগে থাকা অবস্থায় কিন্তু সে অনেক বেশি সেখানে প্যাচের মতো অবস্থায় সেখানে থাকে। ক্রোমোজোমগুলো তোমরা জানো যেখানে ক্রোমাটিন ফাইবারগুলো তার মধ্যে যেটা থাকে, ডিএনএগুলো থাকে, এগুলো খুব পেঁচিয়ে গুছিয়ে তার মধ্যে থাকে। এটা প্যাচ খুলতে গিয়ে তাদেরকে সহায়তা করে, কারণ এগুলোকে আবার দ্বিধা বিভক্ত হতে হয়, দুই ভাগে বিভক্ত হয়ে দুটো নিউক্লিয়াসের জন্য তাদেরকে পরিণত হতে হয়। যাই হোক, আমরা এটা জানলাম। এবার আমরা প্রত্যেকটা ধাপ ধরে একটু আলোচনা করার চেষ্টা করি। শুরুতেই এবার আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি একটি তোমাদের জন্য প্রশ্ন, যেখানে শুধু ক খ গ ঘ উত্তরটি লিখলেই হবে। আমি আগামী দিনে তোমাদের জন্য একটি খুব মজার গেমিফিকেশন নিয়ে আসার চেষ্টা করব। আজকে হলো আমার এই ডিভাইসটায় প্রবলেম থাকার কারণে, আমার ল্যাপটপে হচ্ছে কিন্তু এই ডিভাইসটার মধ্যে একটু আংশিক প্রবলেম থাকার কারণে আমি গেমিফিকেশনটা করতে পারিনি, বাট আমি ম্যাটেরিয়ালসগুলো রেডি করে রেখেছিলাম। যাই হোক, আমি যখন এই ডিভাইসটিতে আমার এই প্রজেক্টটা নিয়ে আসি তখন একটু প্রবলেম হয়। আগামী দিনে আমরা চেষ্টা করবো এই ডিভাইসটি রেডি রেখে তোমাদের সাথে সেই গেমিফিকেশনে অংশগ্রহণ করতে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যারিওকাইনেসিস কি, ঝটপট একটু কোনটা রাইট আনসার এটা ঝটপট জানিয়ে দাও। নিউক্লিয়াসের বিভাজন নাকি সাইটোপ্লাজমের বিভাজন নাকি ক্রোমোজোমের বিভাজন নাকি ডিএনএ এর বিভাজন, কোনটা রাইট আনসার একটু ঝটপট আমরা দেখতে চাই। অনেকেই ক রাইট আনসার, একেবারে ক আসলেই রাইট আনসার ক কিনা সেটা আরেকবার ভেবে দেখার চেষ্টা করো। সবাই কি লিখছে এ বা ক, একটু ভেবে দেখার চেষ্টা করো যে কই রাইট আনসার কিনা।
ওকে, যেদিকে আসলে সবাই যাচ্ছে আমাকেও সেদিকে যেতে হয়, উপায় নেই। আসলে কয়ই হচ্ছে আমাদের রাইট আনসার, কারণ আমরা জানি ক্যারিওকাইনোসিস, যেখানে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে প্রসেসগুলো আছে এইগুলোর ভেতর দিয়ে নিউক্লিয়াসেরই বিভাজন ঘটে। আমরা সকলের কাছ থেকে উত্তর পেয়ে গেছি। আসলে পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে আমাদের কাছে এখন নস্যি মনে হবে, খুব সহজে এইগুলোর উত্তর আমরা প্রদান করতে পারবো বলে আমার বিশ্বাস। এবার আমরা প্রোফেজ ধাপটির ক্ষেত্রে বলি সবচেয়ে দীর্ঘস্থায়ী যে পর্যায়টা, যদিও শুরুর পর্যায়, তবে এই পর্যায়টি সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় এবং এটি মাইটোসিসের দীর্ঘস্থায়ী পর্যায় হিসেবে আখ্যায়িত আমাদের কাছে। পাশাপাশি নিউক্লিয়াসের আকার কি হয়, নিউক্লিয়াসের আকারটা ধীরে ধীরে বড় হতে থাকে এবং কোষ থেকে ক্রমাগত কি হতে থাকে, যেখান থেকে পানি বা জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে খাটো এবং কি হয়, মোটা হয়ে যায়। আর ক্রোমোজোমগুলো রঞ্জক পদার্থ ধারণ করে। এখানে যে রঞ্জক উপাদান আছে, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুটি ক্রোমাটিডে কি হয়, বিভক্ত হয়। আর এই পর্যায়ের শেষ দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। এই যে হিস্ট্রিগুলো এর অভ্যন্তরের দিকে ঘটলো, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে, আর আমরা দেখলাম এখানে শেষ পর্যন্ত ক্রোমোজোমগুলো রঞ্জক পদার্থ ধারণ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রঞ্জক উপাদানগুলোকে ধারণ করেছে। পাশাপাশি প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত কি হচ্ছে, এখানে লম্বালম্বিভাবে দুটি ক্রোমাটিডে কি হচ্ছে, এর বাহুতে বিভক্ত হয়ে যায়। লম্বালম্বিভাবে এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে বাকিগুলো এরকম 4টা ক্রোমাটিডে বিভক্ত হয়ে গেছে, লম্বালম্বি বাহুতে বিভক্ত হয়ে গেছে, এক্স আকৃতির এরকম অবস্থা আমরা পরিলক্ষিত হয় আমাদের কাছে। তাহলে নিশ্চয়ই তোমরা এখান থেকে একটা স্ক্রিনশটও নিতে পারো, পরবর্তীতে লিখেও নিতে পারো। তোমাদের সাপোর্টিং বইগুলো আছে, বই আরও চমৎকার করে এখানে উপস্থাপন করা আছে। তবে সহজে আমরা এই ধাপগুলোর ভিতর দিয়ে কিন্তু ব্যাখ্যা করতে পারি যে প্রোফেজ, এই ধাপটাই হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। প্রোফেজ ধাপের মধ্যে নিউক্লিয়াসের আকার আয়তন সেটা বড় হয়ে যায়। জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো কি হচ্ছে, সেখানে খাটো ও মোটা হয়ে থাকে, কারণ আমরা একটু আগেও ব্যাখ্যা করলাম কি কারণে সেটা হয়ে থাকে। এবং এখানে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে খাটো মোটা হয়, পাশাপাশি ক্রোমোজোমে রঞ্জক পদার্থ ধারণ করে এবং আমরা দেখি প্রতিটি ক্রোমোজোমের সেন্টিমিটার ব্যতীত সেগুলো ক্রোমাটিডে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যায়। এবং এই পর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস এবং আমরা দেখি নিউক্লিয়ার মেমব্রেনে কি ঘটে, ধীরে ধীরে ডিজলভ হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। আমরা এই প্রসেসটা আমরা এখানে দুটো চিত্রের মাধ্যমে সহজেই এটা দেখতে পাচ্ছি। তো ক্রোমাটিড কি, অনেক সময় পরীক্ষায় তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় ক্রোমাটিড কি, তাহলে সহজেই উত্তর প্রদানের জন্য আমরা একটু আগেও জানলাম যে এই প্রোফেজ পর্যায়ে কিন্তু সেখানে দেখলাম সেন্ট্রোমিয়ার ব্যতীত এটা লম্বালম্বি যখন ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে যায় তখন যে বাহুগুলো সৃষ্টি হয় সেই বাহুগুলোই ক্রোমাটিড। তো আমরা একটু এটাকে বলি যে মাইটোসিসের মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে একেবারে মেটাফেজে গিয়ে আমরা সেখানে দেখি যে সম্পূর্ণরূপে এটি কী হচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে। যে দুটি সুতার মতো অংশে বিভক্ত থাকে তাদের প্রতিটিকে আমরা বলছি হলো ক্রোমাটিড। এরপর আমরা আসি যে প্রোমেটাফেজ। এই প্রোমেটাফেজ দশার ক্ষেত্রে আমরা এবার দেখার চেষ্টা করি যে প্রোটিন নির্মিত 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়ে থাকে এবং এই যন্ত্রের মাধ্যমে কি ঘটে যে মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়ে থাকে। মাঝখানে যে ইকুয়েটর অঞ্চলটা আছে সেটাকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। আর এই যন্ত্রের তন্তু থাকে, এই তন্তুগুলো 2 ধরনের তন্তু, স্পিন্ডল তন্তু এবং আকর্ষণ তন্তু। ভালো করে একটু খেয়াল করো, এখানে আমরা 2 ধরনের তন্তুর কথা বলছি, একটা হচ্ছে স্পিন্ডল তন্তু আর একটা হচ্ছে আকর্ষণ তন্তু। যাই হোক, কেন ক্রোমোজোম রঞ্জক পদার্থ ধারণ করে, আমি ছবি আঁকতে পারি না। প্রোফেজ সেম টু ইউ। প্রোফেজ নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্তি ঘটে। থ্যাংক ইউ। অনেক বন্ধুই কিন্তু আসলে আমাদেরকে নানা রকম মাইটোসিসের প্রথম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়কে প্রোফেজ বলা হয়। অনেক বন্ধুই কিন্তু আমাদেরকে এখনও লিখে জানাচ্ছে, তারা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা একেবারে, আমরা বিশেষ করে এখানে সানজানা সোমাকে আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু 5টা ধাপেই চমৎকার করে লিখে দিয়েছে আমাদের এখানে। সিস্টার ক্রোমাটিডগুলো কিছুটা স্পষ্টভাবে দেখা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এক এক বই আসলে এক এক রকম উপস্থাপন, তোমরা যেভাবেই এই 5টা ধাপকে বর্ণনা করো না কেন, তবে ধাপের যে কথাগুলো, যে বিষয়গুলো আছে সেগুলো বা তাদের যে ক্যারেক্টারিস্টিক্স, যে মুডে তাদেরকে এই ফেজগুলোতে দেখা যায় সেগুলো কিন্তু উপস্থাপন করলেই চলবে নিজের মতো করে, কোনো অসুবিধা নেই। মাইটোসিসের আমরা এখানে দেখতে পাচ্ছি ফারহা ইসলাম লিখেছে, বিশেষ করে মরিয়াম খানম আমাদেরকে আসলে রিপ্লাই দিয়েছে, আকলিমা আক্তারও আমাদেরকে রিপ্লাই দিয়েছে আগের প্রশ্নটি, যেটা ক রাইট আনসার ছিল। তো এই যন্ত্রে 2 ধরনের তন্তু থাকে, জানি কথা বলছিলাম যে স্পিন্ডল তন্তু এবং আকর্ষণ তন্তু। এখানে 2 ধরনের তন্তুকে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি এখানে। এবার হলো যে তন্তুতে সেন্ট্রোমিয়ার অবস্থান করে তাকে আমরা বলছি আকর্ষণ তন্তু। আমরা এখানে অনেক ধরনের তন্তু দেখতে পাচ্ছি, এখান থেকেও কিন্তু কিছু তন্তু বেরিয়ে গেছে, আর এই জায়গা থেকে কিছু তন্তু আছে, এই তন্তুগুলো হলো আকর্ষণ তন্তু হিসেবে, যেখানে আসলে এখানে সেন্ট্রোমিয়ার ওই বরাবর অবস্থান করে ক্রোমোজোমগুলোকে কি করে আটকিয়ে রাখে এদের সাথে। তো এই পর্যায়ে শেষ দিকে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে, কারণ মেটাফেজ ধাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব বিষুবীয় অঞ্চলের দিকে কিন্তু এগুলো অবস্থান করে। এখানে অনেক সময় আরেকটা প্রশ্ন হয়ে থাকে যে আসলে সকল আকর্ষণ তন্তুই স্পিন্ডল তন্তু
কিন্তু সকল স্পিন্ডল তন্তুই আকর্ষণ তন্তু নয়। খুব সহজ একটা প্রশ্ন, অনেক সময় বিভিন্ন বোর্ডে আমরা দেখেছি প্রশ্নটাকে তোমাদের কাছ থেকে উত্তরগুলো চেয়ে নেওয়া হয়েছে। তা আমরা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো হচ্ছে যে আকর্ষণ তন্তু এবং স্পিন্ডল তন্তু। এগুলো স্পিন্ডল তন্তু যেগুলো সব দিক থেকে ছড়িয়ে গেছে স্পিন্ডল তন্তুগুলো এখানে, কিন্তু শুধুমাত্র যেটার সাথে আসলে ওই ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে সেগুলি হচ্ছে কি আকর্ষণ তন্তু। তাই যাই হোক, আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ দশায় যে 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়ে থাকে, তো সেখানে 2 মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোকে, 2টো মেরু একটা থেকে আরেকটা বিস্তৃত তন্তুগুলোকে আমরা বলছি স্পিন্ডল তন্তু। তবে এই স্পিন্ডল তন্তুর মধ্যে কিছু কিছু তন্তু আছে যেগুলোর সাথে কি হয়, যে ক্রোমোজোমের সাথে যুক্ত তন্তুগুলোই শুধু আকর্ষণ তন্তু হিসেবে, বা ক্রোমোজোমগুলো যার সাথে যুক্ত থাকে তাকেই বলছি আমরা আকর্ষণ তন্তু। সবগুলোই স্পিন্ডল তন্তু, কিন্তু সবগুলো আকর্ষণ তন্তু নয়। শুধুমাত্র যার সাথে ক্রোমোজোম যুক্ত থাকে তাকেই বলছি আমরা আকর্ষণ তন্তু। এখানে এই কথাটাই বলা হয়েছে যে সকল আকর্ষণ তন্তুই স্পিন্ডল তন্তু, কিন্তু সকল স্পিন্ডল তন্তুই কিন্তু আসলে আকর্ষণ তন্তু নয়। অনেক সময় এরকম ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কাছে প্রশ্নের উত্তর নানা রকমভাবে কৌশলে জানতে চাওয়া হয় যে আকর্ষণ তন্তু আর স্পিন্ডল তন্তু এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা আসলে বোঝো কিনা। এই কারণেই তোমাদের সামনে নানা রকম প্রশ্ন উপস্থাপন করা হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক বন্ধুই কিন্তু অনেকটাই অনেকেই কানেক্টেড আছে এবং অনেকেই নানা রকম প্রশ্নের এখানে উত্তর সরাসরি আমরা কিন্তু পাচ্ছি যে সেন্ট্রোমিয়ারের সাথে লেগে থাকা স্পিন্ডল তন্তুই কেবল আকর্ষণ তন্তু। হ্যাপি আক্তার, তোমার যথার্থ প্রশ্নে আমরাও কিন্তু সবাই হ্যাপি। এনিওয়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজাদ ফেউন, সেও কিন্তু আমাদেরকে বলে দিয়েছে, জান্নাত ইসলাম আমাদেরকে বলে দিয়েছে, এবং লুম্পা ইসলাম আমাদেরকে বলে দিয়েছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কর্তৃক প্রোটিনের যে ফসফোরাইলেশনের কারণে সংকোচন হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের লুম্পা ইসলাম সেই সংকোচনের কথা বলেছে এখানে, এবং কি রিজনটা সেটাও এখানে বলে দিয়েছে। তো ওকে, ট্র্যাকশন ফাইবারের কথা বলেছে হলো আমেনা সুলতান আমাদের এখানে। যাই হোক, আমাদের সাথে অনেকেই, জান্নাত ইসলাম মিম আমাদের সাথে কানেক্ট হয়েছে। ভালো আছি মিম, তুমি নিশ্চয়ই ভালো আছো। এনিওয়ে, আমরা এবার পরের অংশটুকু একটু দেখার চেষ্টা করি এখানে, যে মেটাফেজ ধাপ ক্রোমোজোমের। এগুলো কি হচ্ছে একটু আগেই জানলাম, যেগুলো বিষুবীয় অঞ্চলের মধ্যে অবস্থান করবে, এগুলো সরাসরি বিষুবীয় অঞ্চলের দিকে থাকবে, সেখানকার যে আকর্ষণ তন্তুগুলো আছে সেই তন্তু বরাবর। তো ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, একে আমরা বলছি হলো মেটাকাইনেসিস। একটা শব্দ এখানে চলে আসছে, অনেক সময় এটা বলা হয় মেটাকাইনেসিস কাকে বলা হয়। তার মানে যখন আমরা দেখি যে ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করে বিষুবীয় অঞ্চলের মধ্যে, তখন তাকে বলছি আমরা মেটাকাইনেসিস। এবং ক্রোমোজোমগুলোকে বেশ মোটা এবং স্পষ্ট দেখায় এই পর্যায়ে এসে, কারণ এখন বিভাজন প্রক্রিয়া হতে হবে প্রত্যেকটা ক্রোমোজোম। এরপরেই কিন্তু বিভাজনের জন্য ক্রোমোজোমগুলোকে যেহেতু বিভাজিত হতে হচ্ছে, নিউক্লিয়াসের যেহেতু বিভাজন হতে হয়, এই জন্য এখন কিন্তু তারা আরও বেশি স্পষ্ট এবং মোটা দেখায়। এই পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। তার মানে একটি মাতৃ ক্রোমোজোম থেকে এই সেন্ট্রোমিয়ারটা দ্বিধা বিভক্ত হয়ে দুটো আলাদা ক্রোমোজোমে কিন্তু রূপান্তরিত হচ্ছে। তখনই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমের যে নামকরণ করে থাকি, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এরকম নাম দিয়ে থাকি আমরা, অ্যাসেন্ট্রিক, এই ধরনের নামগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এখানে এই পার্থক্যটা তৈরি হয় শুধুমাত্র সেন্ট্রোমিয়ারের অবস্থানের কারণে। সেটা আমরা একটু পরে দেখে নেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা এবার একটু দেখি আর একটা ধাপ দেখে নিই। এই ধাপের নাম কি? এখানে একটা ধাপ দেওয়া আছে, একটু বলতে হবে ঝটপট যে আসলে এই ধাপের নাম কি। আমরা বলেছি কতে টেলোফেজ, খতে হলো প্রোমেটাফেজ, গতে হলো অ্যানাফেজ, ঘতে হলো প্রোফেজ। ঝটপট একটু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, ক, খ, গ নাকি ঘ, কোনটা রাইট আনসার। একটু ঝটপট আমরা দেখে নিতে চাই যে আমাদের এখানে রাইট আনসার কোনটি। কোন বন্ধু একটু জানাবে দ্রুত, একটু দেখি আমরা কোন বন্ধু জানাবে দ্রুত সময়ের মধ্যে একটু জানাতে হবে। আমরা দেখতে পাচ্ছি খ রাইট আনসার, জান্নাতুর নুরি। এখানে দেখতে পাচ্ছি আমরা জান্নাতুর নুরি, ওকে নো, নুরি রং আনসার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন প্রামাণিক, মোহাম্মদ শামীম উদ্দিন সে দিয়েছে হলো জয় পাল আমাদেরকে দিয়েছে রাইট আনসার। ওকে, রাইট আনসার আমরা দেখতে পাচ্ছি খ হচ্ছে রাইট আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ। কৌশিক রায়, ও সরি খুবই সরি কৌশিক, তুমি সি লিখে ফেলেছো। আমরা অলরেডি জেনে ফেলেছি যে আসলে এটা রাইট আনসার হচ্ছে খ, কারণ এটা প্রো মেটাফেজ পর্যায়ের মধ্যেই আছে। শুধুমাত্র স্পিন্ডল ফাইবার এখানে তৈরি হয়েছে এবং ক্রোমাটিডগুলো এখানে আকর্ষণ তন্তুর সাথে এখানে যুক্ত হয়েছে। যাই হোক, আমরা এরপর একটু যাওয়ার চেষ্টা করি এনাফেজ, গতিশীল পর্যায়ে। এই পর্যায়ে আমরা একটা নাম দিয়েছি কি গতিশীল পর্যায়, যেটা একেবারেই শেষের দিকের পর্যায়কে আমরা এই গতিশীল পর্যায় বলেছি। কেন গতিশীল পর্যায়? তোমরা এখানেই দেখতে পাচ্ছ যে এখানে কেন গতিশীল পর্যায়, অর্থাৎ
এগুলো একটু আগে বিষুবীয় অঞ্চলের মধ্যে এরা যে অবস্থান করে, বিষুবীয় অঞ্চলের পরে তারা কিন্তু মেরুর দিকে, দুই মেরুর দিকে যাত্রা করে। দুই মেরুর দিকে যে কোষের ভেতরে যে জৈব রাসায়নিক যে প্রভাব আছে, সেই প্রভাবের ফলে মেরুর দিকে তারা চলে যায়। এবং যেহেতু তারা একটু আগেই জানলাম সেন্ট্রোমিয়ার থেকে লম্বালম্বি দ্বিধা বিভক্ত হয়ে এই ক্রোমোজোমগুলো আলাদা করে ক্রোমাটিডে রূপান্তরিত হয়, দুটি অপত্য ক্রোমাটিডে রূপান্তরিত হয়, তখন অপত্য ক্রোমোজোমগুলো এই দুই মেরুর টানে দুই মেরুর দিকে তারা যেতে থাকে। কারণ দুই মেরুর দিকে গিয়ে তাদেরকে দুটো আলাদা কোষে আলাদা নিউক্লিয়াসে তাদেরকে প্রবেশ করতে হবে। এই ক্রোমোজোমগুলোকে আলাদা আলাদা নিউক্লিয়াস রূপান্তর করতে হবে। দুটো এখানে এই জায়গায় একটা নিউক্লিয়াস, এইখানে একটা নিউক্লিয়াসে রূপান্তর হতে হবে। আমরা দুই মেরুর দিকে তাদের যে প্রভাব, তাদের যে টান, সেটা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি। দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হচ্ছে গতিশীল পর্যায়। এখানে ফেজ আছে, একটা পেসের মতো এখানে আছে। এই জন্য আমরা বলছি যে অ্যানাফেজের ক্ষেত্রে, এই ধাপের ক্ষেত্রে আসে আমরা বলছি শেষের দিকের যে ধাপটা, একেবারে এই শেষের ধাপের পূর্ববর্তী ধাপ, সেই ধাপে দেখছি এটাকে আমরা গতিশীল পর্যায় বলেও আখ্যায়িত করেছি। কেন সেটা আমরা জানলাম। সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ শুরু হয় একটা সেন্ট্রোমিয়ার থেকে আরেকটা সেন্ট্রোমিয়ারের। সেই বিকর্ষণ প্রক্রিয়ার ফলেই সেন্ট্রোমিয়ার বিপরীত মেরুর দিকে কি করে যাত্রা শুরু করে। এটা একটা বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস। আমরা এখানে দেখি এই সময় সেন্ট্রোমিয়ার থাকে হলো অগ্রগামী এবং বাহু থাকে অনুগামী। একটু ভালো করে খেয়াল করি, সেন্ট্রোমিয়ার থাকে হলো অগ্রগামী, তার মানে সেন্ট্রোমিয়ারটা পয়েন্টিং, সূচালোর মতো অবস্থান ধারণ করে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রোমিয়ার সামনের দিকে যাচ্ছে, আবার এখানে দেখতে পাচ্ছি সেন্ট্রোমিয়ার সামনের দিকে, বাহুগুলো পেছনের দিকে এরকম করে ভাঁজ হয়ে পেছনের দিকে থাকে। অর্থাৎ এই কারণে বলা হয়েছে, সহজে তোমরা লিখবা এই ধাপে এসে, এ সময় সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী এবং বাহু থাকে হলো অনুগামী রূপে। ক্রোমোজোমে 4টি আকৃতি ধারণ করে, আমরা এগুলো জানি যে VIJL এগুলো, এবং সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধাপের নাম কি? পাশে এখন আমরা আরেকটা ধাপ দেখতে পাচ্ছি, ঝটপট একটু লিখে দাও দেখি, ঝটপট একটু জানাও দেখি এই ধাপের নাম কি বলেছে আমরা দেখি। কে বের হয়ে আবার জয়েন করুন, নেটের জন্য স্লো চলে অনেক সময়। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে বন্ধুরা কিন্তু আছেই, অনেকেই কিন্তু নেটের কারণে মানে সমস্যা হচ্ছে তার এখানে সম্ভবত। তো আমরা এখানে দেখে নিচ্ছি আমাদের সাথে বাকিরা। ওকে, অলরেডি জানিয়ে দিচ্ছে গ, কেউ জানিয়েছে বি, কেউ এখনো হলো গ, কেউ জানিয়েছে খ, কেউ জানিয়েছে ঘ। এবার মনে হয় একটু জমে গেছে, এবার মনে হয় তোমাদের একটু চিনতে একটু কষ্ট হচ্ছে। আসলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা কিন্তু বারবার এই বিষয়গুলোকে একটু অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি 4-5 সেকেন্ড পিছিয়ে আছি এই ভিডিও থেকে। কেন? তোমার স্ট্রিমিংয়ে মনে হয় একটু 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 প্রবলেম হচ্ছে। ওকে, এনিওয়ে, যাই হোক, একটু দেখে নেওয়ার চেষ্টা করি। গ, কেউ বলেছে গ, এখনো হলো মোহাম্মদ খালেদ মাহমুদ লিখেছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, সে হলো ক্রোমোজোমের। একটু পরে আমরা সেটা দেখে নেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ আগে জানানোর জন্য। আমরা এখানে উত্তর চাচ্ছি, উত্তর। কেউ বলেছে গ, কেউ বলেছে বি, কেউ বলেছে খ, কেউ বলেছে ঘ। এখনও কিন্তু তোমাদের মধ্যে কনফিউশন। তবে সহজভাবে বলার চেষ্টা করো, একটু সহজভাবে দেখার চেষ্টা করো, সহজভাবে বলার চেষ্টা করো, ভালো করে খেয়াল করো এটা আসলে মানে রাইট আনসার কোনটা হবে। একটু ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আছি, কিন্তু যখনই আমরা এরপরে অ্যানাফেজ বা টেলোফেজের দিকে যাব, তখন কিন্তু আসলে পরিপূর্ণরূপে একেবারে এখানে মেটাফেজের কথা আমরা বলছি আসলে। তাহলে রাইট আনসার কোনটা হবে? এখানেও রাইট আনসার হলো খ, কারণ মেটাফেজ শুধুমাত্র এখানে বিভাজনটুকু হয়েছে, অর্থাৎ এখানে যে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ারের বিভাজনটা জাস্ট এখানে এই পর্যায়ে এসে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং বিভাজনটা এখানে ঘটে। তারপরে কিন্তু এটা দ্বিভাবে বিভক্ত হয়ে দুই প্রান্তে চলে যায়। অ্যানাফেজ ধাপের ক্ষেত্রে আমরা সেখানে দেখি। যাই হোক, এখানে খ হলো রাইট আনসার। মেটাফেজ পর্যায়ে সবগুলো ধাপ কি কোনো নির্দিষ্ট সময় নিয়ে ঘটে নাকি কোনো ধাপ একটু সময় নিয়ে? অবশ্যই এখানে সময়ের পার্থক্য আছে, আমরা সেটা পরে আলোচনা করছি, পরে দেখার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখি আমরা। এই জন্য আমরা প্রথম দিকে বলেছি যে সবচেয়ে বেশি যে লম্বা পর্যায়টা, দীর্ঘস্থায়ী যে পর্যায়টা, সেই পর্যায়ের কথা তো আমরা আগেই বলেছি, সেটা হচ্ছে আমাদের প্রোফেজ পর্যায়ের কথা আমরা বলেছি। যাক, আমার সঠিক, হ্যাঁ, সবারটাই সঠিক, হয়তো একটু বুঝতে গিয়ে একটু সমস্যা হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর এগুলো এখনও কিন্তু বিষুবীয় অঞ্চলের দিকেই আছে, মাঝামাঝি অবস্থায় আছে, যদি এদের মধ্যে বিভাজন হয়েছে, অপত্য ক্রোমোজোম এখানে তৈরি হয়েছে, সেন্ট্রোমিয়ার মাঝ বরাবর বিভক্ত হয়ে গেছে মাত্র। এই জন্য এখনও কিন্তু এটা মেটাফেজ পর্যায়ের মধ্যেই আছে। যাই হোক, আমাদের অনেকের হয়তো চিনতে এটা কষ্ট হয়েছে। এবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা যে আসলে ভাগ করেছিলাম, নিশ্চয়ই এই চিত্রগুলো দেখে তোমরা বলতে পারবে যে মেটাসেন্ট্রিক, তার মানে মাঝ বরাবর এখানে হলো সেন্ট্রোমিয়ার থাকে, এই জন্য মেটা মাঝে, সাবমেটাসেন্ট্রিক মাঝখান থেকে একটু অন্যদিকে একটু সরে থাকে, মাঝখান থেকে অ্যাক্রোসেন্ট্রিকের কথা আমরা বলেছিলাম, একেবারেই অ্যাক্রোসেন্ট্রিকটা হলো পেছনের দিকে থাকে, অর্থাৎ মাঝখান থেকে আরও সরে প্রান্তীয় দিকে থাকবে। আর একেবারেই প্রান্তে যখন অবস্থান করে তখন হলো
টেইলে বা প্রান্তের দিকে থাকে তখন টেলোসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ারের অবস্থান ভিত্তি করে ক্রোমোজোমের এই প্রকারভেদটা অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে। শুধু পরীক্ষায় এটা হলো সিকিউ এর সাথে রিলেটেড না, এমসিকিউ কিন্তু অনেক সময় আসে। শুধু এই চিত্র দিয়ে বলতে পারে যে উপরিউক্ত চিত্রের ক্রোমোজোমটি কোন ধরনের বা ক্রোমোজোমের অবস্থা সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে তাকে আমরা কি নামে অভিহিত করতে পারি, এরকম নামকরণ কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। অতএব আমরা আরেকবার দেখে নিই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী বিভিন্ন প্রকার ক্রোমোজোম এখানে মেটাসেন্ট্রিক, মাঝখানে সাবমেটাসেন্ট্রিক, মাঝখান থেকে একটু দূরে, এবং অ্যাক্রোসেন্ট্রিক প্রান্তীয় দিকের কাছাকাছি, আর একেবারেই প্রান্তে হলো টেলোসেন্ট্রিক। আমরা অলরেডি জেনেছি আমাদের পড়ালেখা কিন্তু এখানেই হয়ে যাবে। একটু তোমরা যদি কানেক্টেড থাকো এভাবে, আমার মনে হয় বাসায় আর তোমাদের এই পড়াটা পড়ার প্রয়োজন নেই। পড়ালেখা কিন্তু আমাদের এইভাবেই এখানেই হয়ে যাবে বা এই ক্লাসের মাধ্যমেই সমাপ্ত হবে বলে আমি বিশ্বাস করি। এরপরে যে প্রশ্নই আসুক এখান থেকে রিলেটেড, এর বাইরে কিন্তু আসলে কোনো তথ্য দিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে না, বা অন্য কোনো জায়গা থেকে তোমাদের আর অনেক বড় গবেষণার পত্র থেকে তোমাদেরকে কিন্তু প্রশ্ন করা হবে না। যে আলোচনাগুলো করা হচ্ছে এই আলোচনা থেকেই তোমাদের বিভিন্ন সময় প্রশ্ন হবে, তোমাদের একাডেমিক কোশ্চেন হবে, তোমাদের ইউনিভার্সিটির টেস্টগুলো এখান থেকেই কিন্তু আসবে। যাই হোক, একটু ভালোভাবে আরও মনোযোগ দিয়ে যদি থাকার চেষ্টা করো তাহলে নিশ্চয়ই আমরা পরবর্তী ধাপটাও ভালোভাবে একটু আলোচনা করার চেষ্টা করি। একেবারেই শেষের যে ধাপটা, এবং এরপরেই কিন্তু আসলে সাইটোকাইনেসিস ঘটবে, বিশেষ করে টেলোফেজ বা সমাপ্তির পর্যায়ে। এ পর্যায়ে পুনরায় পানির যোজন ঘটে, ফলে আবার ক্রোমোজোমগুলো কি হতে থাকে, সেগুলো সেই সংকোচন থেকে আবার একটু রিল্যাক্স হতে থাকে এখানে। তাহলে ক্রোমোজোমগুলো ক্রমশ সরু হয় এবং লম্বা হয়ে এখানে ক্রোমাটোনি তন্তুতে রূপান্তরিত হয়ে থাকে। এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে, আর দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে থাকে। এবার আমরা একটু দেখি যে সাইটোকাইনেসিস প্রক্রিয়া, যে বিভাজন প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজম কি হচ্ছে, দুই ভাগে বিভক্ত হয়ে থাকে সাইটোকাইনেসিস প্রক্রিয়া বলা হয়ে থাকে বিষুবীয় প্রস্থ বরাবর কোষ প্লেট গঠন করে, এবং কোষ প্লেটের উপর এখানে কোষ প্লেটের উপর হেমিসেলুলোজ এবং অন্যান্য দ্রব্য জমা হয়ে কোষ প্রাচীর তৈরি হয়, এবং সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সমবন্টন ঘটে। দুটো জায়গায় সাইটোপ্লাজমিক যে অর্গানেলসগুলো থাকে এখানে, সেই অর্গানেলসগুলো যেমন এখানে রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে যে সেন্ট্রিওল, এরপর গলকি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এখানে বিভিন্ন ধরনের ফাইবার থাকে। এই সবগুলো কি হচ্ছে, মাইক্রোফাইব্রিল, এই সবগুলো হচ্ছে সমানভাবে বিভক্ত হয়ে এগুলো একটা এই কাজগুলো যে ঘটে এগুলোর জন্য কিন্তু আসলে জেনেটিক্যাল কমান্ড আছে। এখানেও কিন্তু জিন ঘটিত তাদের যে কমান্ডগুলো, সেই কমান্ডের মাধ্যমেই ঘটে থাকে এগুলো। তো যাই হোক, সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সমবন্টন ঘটে, ফলে দুটো অপত্য কোষের এখানে সৃষ্টি হয়ে থাকে। আমরা পরবর্তীতে দুটো কোষ এখানে পেয়ে থাকি। এইভাবে একটি জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া, যদিও প্রক্রিয়াটা আমাদের আলোচনার জন্য বোঝার জন্য সহজ, কিন্তু কোষের জন্য আসলে এটা একটা জটিল প্রক্রিয়া। একটা কোষ থেকে বা জীবের জন্য একটা জটিল প্রক্রিয়া, কিভাবে একটি সমানভাবে বিভক্ত হওয়াটা কিন্তু আসলে চ্যালেঞ্জের। তবে এখানে অনেক সময় দেখা যায় যে আসলে ইমব্যালেন্স, এই বিভাজন প্রক্রিয়ার কারণে নানা রকম জীবের মধ্যে নানা রকম অসঙ্গতি দেখা যায়, নানা রকম রোগ ব্যাধির সৃষ্টি হয়ে থাকে, বড় বড় চ্যালেঞ্জ জীবনের সামনে চলে আসে। যাই হোক, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, একটু পরে আবার দেখার চেষ্টা করব। এখন দেখি যে চলো পুনরায় মাইটোসিসের সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখি। আমরা এখানে সম্পূর্ণ প্রক্রিয়ায় যে সেন্ট্রিওল তৈরি হলো, পরবর্তীতে এগুলো কী করে সেন্ট্রিওল থেকে আমরা দেখলাম যে এগুলো শেষ পর্যন্ত দুই প্রান্তের দিকে চলে যায়। আমরা দেখলাম অ্যানাফেজ, এবং শেষের দিকে আমরা টেলোফেজ ধাপ দেখলাম। টেলোফেজের পর আবার কি হলো, সাইটোকাইনেসিস হলো। তো যাই হোক, এরকম অসংখ্য অ্যানিমেটেড ফিগার কিন্তু আসলে আমরা সার্চ দিয়ে নিজেরাও খুঁজে পেতে পারি, সেখান থেকেও দেখে ভালোভাবে আমরাও বুঝতে পারি। কারণ এখনকার যুগের শিক্ষার্থীরা, 21st সেঞ্চুরির শিক্ষার্থীরা নিজেও অনেকটা অ্যাবেল অনেকগুলো জায়গায়, এবং এগুলো তোমরা তৈরিও করতে পারো। অনেক শিক্ষার্থীকে আমরা দেখেছি যে তারা কিন্তু এগুলো তৈরি করে, এ ধরনের কাজগুলো কিন্তু তারা নিজেরাই তৈরি করতে পারে, এবং বিশেষ করে বিভিন্ন 2D 3D দিয়ে তারা কিন্তু নানা রকম অ্যানিমেশন তৈরি করে থাকে। যাই হোক, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে অনেক এই লেভেলের শিক্ষার্থীদেরকে আমরা দেখি যে তারা অনেক এই বিষয়গুলোতে পরিপক্ক কিংবা তারা দক্ষ হয়ে উঠেছে। এনিওয়ে, আমরা এখন দেখি যে আমাদের সাথে অনেক বন্ধু কিন্তু এখনও সবই স্যারকে বলেন আমাদের এক্সাম নিতে। হ্যাঁ, আমরা তোমাদের এক্সাম প্রথমে বুঝতে পারছিলাম না, এবার বুঝতে পেরেছি। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার ক্লাসটা সত্যি সুন্দর, অসংখ্য ধন্যবাদ তোমাকেও। আমার সেই চাইনিজ বয়, এখনও নামটা পরিবর্তন হয়নি। হ্যাঁ, তোমার নাম যেন কি একটু বলে দিবে নাকি, যে তোমার নামটা কি এখানে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ সালে আল মাহাদি, সে বলেছে স্যারের ক্লাস স্কুলে বায়োলজি মুখস্থ করতে হবে না। থ্যাংক ইউ। আমি আসলে এই বিষয়টাই চাই যে বায়োলজি মুখস্থ করার বিষয়টা, হয়তো তুমি একটা তথ্য তোমার কোনো কারণে হোক কোনো এক সময় মনে নাও থাকতে পারে, কিন্তু এগুলো
জীবের বিষয়, মানুষের বিষয়, বিভিন্ন আশেপাশের পরিবেশ পরিস্থিতির বিষয় জীববিজ্ঞান। অতএব জীববিজ্ঞান মুখস্থ করার কিছু নেই। এই বিষয়গুলোকে যদি একটু ধারণ করতে পারো, একটু লালন করতে পারো, তাহলে জীববিজ্ঞান যে কোনো জায়গায় তুমি নিজের মতো করে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবে, যে তথ্যগুলো তুমি এখান থেকে আহরণ করে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে একটু খেয়াল করে দেখার চেষ্টা করি যে মাইটোসিসের গুরুত্ব আর কোন কোন জায়গায় এগুলো গুরুত্ব বহন করে। এটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন সময় পরীক্ষায় কিন্তু মাইটোসিস প্রক্রিয়ার এই গুরুত্বগুলো আসে। আর একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় তোমাদের যখন সিকিউ দেওয়া থাকে অথবা এমসিকিউ, তখন কিন্তু এই যে ধাপগুলো আমরা দেখি, ধাপের চিত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি পসিবল হয় তাহলে আমরা হয়তো এই ক্লাসটা যদি পসিবল হয় এক্সটেন্ড করতে পারি, আমি তোমাদের সাথে চিত্র নিজেও এঁকে দেখাবো কোনো একটা ক্লাসের মাধ্যমে। তবে আমরা বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করি চিত্রগুলো, কারণ এই চিত্রগুলো দিয়ে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। তো আমরা মাইটোসিসের গুরুত্বগুলোর ক্ষেত্রে বলি যে মাইটোসিস না ঘটলে কখনো দৈহিক বৃদ্ধি ঘটবে না, মাইটোসিস না ঘটলে কখনো বংশবৃদ্ধি ঘটবে না, বা বংশবৃদ্ধি ঘটার জন্য এরপরে মিওসিস প্রক্রিয়া যে যেতে হয় কোষকে, সেই জায়গায় সে যেতে পারবে না। পাশাপাশি হলো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্যও কখনো রক্ষা হবে না, ইমব্যালেন্স হয়ে যাবে। ক্রোমোজোমের সমতাও কখনো রক্ষা হবে না, ফলে একটা কোষের মধ্যে ক্রোমোজোম কম আর একটা কোষে বেশি হওয়ার কোনো চান্সেস এখানে নেই। অঙ্গজনন প্রক্রিয়া, আমরা জানি যে বিভিন্ন অঙ্গজনন প্রক্রিয়ার মাধ্যমে যখন জীবের বংশবৃদ্ধি ঘটে থাকে, তখন অঙ্গজনন প্রক্রিয়া কিন্তু এই মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে কিন্তু ঘটে থাকে। আমরা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে অঙ্গজনন প্রক্রিয়া লক্ষ্য করে থাকি। এরপর হচ্ছে ক্ষত স্থান পূরণ, কোনো একটা নির্দিষ্ট জায়গায় কেটে গেলে কিংবা ওন্ডেড হয়ে গেলে, সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে সেই জায়গায় দ্রুত সেই জায়গাটা রিপেয়ার করার জন্য আসলে মাইটোসিস সেল ডিভিশন সেখানে কাজ করে থাকে। ক্রমাগত ক্ষয় পূরণ এবং নির্দিষ্টভাবে ক্রমাগত ক্ষয় পূরণের ক্ষেত্রেও বিভিন্ন অর্গানসের এই কাজগুলো কিন্তু তারা করে থাকে। পুনরুৎপাদন প্রক্রিয়া, রিজেনারেশন, অনেক সময় আমরা দেখি যে কোনো একটা জায়গায় রিজেনারেশন হচ্ছে, বিশেষ করে তোমরা হাইড্রার কথা জানো বা এই জাতীয় অ্যানিমেলদের কথা জানো, তখন তারা কি নির্দিষ্ট একটা জায়গায় কেটে ফেললো, খুব ক্ষুদ্র একটা জায়গা থেকেও তারা কি করতে পারে, আবার রিজেনারেট হতে পারে, পুনরুৎপাদন হতে পারে, তাদের বডিটা মডিফাইড হয়ে পুনরুৎপাদন হতে পারে, নতুন করে তৈরি হতে পারে। এই যে কাজগুলো সবগুলো কিন্তু এই সেল ডিভিশনের মাধ্যমে বা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই হয়ে থাকে। এবং রক্ষা করা এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। এই কারণেই কিন্তু আমরা দেখি যে আমাদের সেল ডিভিশনগুলো, এই কারণেই বলছিলাম যে ইকুয়েশনাল ডিভিশন, অর্থাৎ একটি মাতৃকোষের গুণাগুণ হুবহু তার অপত্য কোষের মধ্যে থাকে বিধায় আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পূর্ণ পরিপূর্ণরূপে কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। ফলে মানুষের চেহারা মানুষের মতোই হয়, সেখানে আর বিকৃত হওয়ার কোনো সুযোগ সেখানে থাকে না। একটা পশুর চেহারা পশুর মতোই হচ্ছে, একটা প্রাণীর চেহারা প্রাণীর মতোই হচ্ছে, একটা উদ্ভিদের চেহারা উদ্ভিদের মতোই হচ্ছে। তবে কখনো কখনো এগুলোর ভ্যারাইটি, বিভিন্ন জিনগত পরিবর্তন ঘটিয়ে, প্রকরণ ঘটিয়ে আমরা কিন্তু এগুলোর নানা রকম ভ্যারাইটি তৈরি করে থাকি। বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে এগুলো অনেক সময় আমাদের প্রয়োজনেই করতে হয়। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা কিন্তু আমাদের সাথেই আছে। হ্যাঁ, অনেক বন্ধুই কিন্তু আমাদের সাথে যুক্ত আছে। হাইড্রা সব, স্যার আমি নিয়মিত ক্লাস করতে চাই, ক্লাস রুটিন কোথায় পেতে পারি? আমার সাথে তুমি হলো শনিবার এবং রোববার এই দুদিন থাকবে, এবং আমাদের কিশোর বাতানে কিন্তু ক্লাস রুটিন খুব চমৎকারভাবে দেওয়া আছে। একটু কিশোর বাতানে প্রবেশ করলেই ক্লাস রুটিনটা পেয়ে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক বন্ধু এখনও কানেক্টেড, এবং শেষের আরও অল্প কিছু বিষয় আছে, এগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি এবং একটু দেখি যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলেই কিন্তু কি হচ্ছে, তার একটা কুফল আছে, সেখানে টিউমার, ক্যান্সার এই জাতীয় ঘটনাগুলো কিন্তু সেখানে ঘটতে দেখা যায়। এবং আমরা দেখি অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে নানা রকম ক্যান্সারের ঝুঁকি এখানে রয়েছে। বিশেষ করে একটু খেয়াল করে দেখি, অনেক সময় আমরা দেখতে পাই যে এখানে কিছু ডিজেবল শিশু বা মানুষকে আমরা দেখি, তাদের জন্মগ্রহণ আমরা দেখতে পাই। ফলে এই ডেভেলপমেন্টটা আসলে মাইটোসিসের পরিপূর্ণরূপে ঘটে না। যেমন দেখো, এখানে মস্তিষ্কের গঠনটা খুবই ছোট বা খুবই ক্ষুদ্র, এবং তার অন্যান্য জায়গাগুলোর গঠনে কিন্তু আমরা দেখি চোখগুলো বেশি বড় হয়ে থাকে, কোঠর থেকে একটু বাইরের দিকে বেরিয়ে থাকে। এরকম স্ট্রাকচার কিন্তু আমরা দেখি অনেকের ক্ষেত্রে যারা একটু ডিজেবল। তো যাই হোক, আমরা এখানে এই সেল ডিভিশনের বা মাইটোসিস কোষ বিভাজনের এই কুফলের কারণে বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটে, এবং দেহের বিভিন্ন জায়গায় টিউমার সেল, ক্যান্সার সেল এগুলো তৈরি হওয়ার ক্ষেত্রেও এটা দায়ী থাকে। বিশেষ করে E6 এবং E7 এই জিনগুলোর প্রভাবের ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক বেশি কাজ করে থাকে, এবং আমরা দেখতে পাই যে আরও অন্যান্য বডিতে নানা রকম সমস্যাগুলো কিন্তু তৈরি হয়ে থাকে বা অপরিপূর্ণতা তৈরি হয়ে থাকে কিন্তু এই সেল ডিভিশনের কুফলের কারণেই। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো একটু জানলাম। এবার মানুষের কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল অতি সীমিত, যেমন আমরা দেখি যে মানুষের লোহিত রক্তকণিকা এবং কর্নিয়ার বাইরের দিকে কোষগুলো, এগুলো
এগুলো দেখি আমরা 120 ডেজ পর পর এগুলো কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এবং মানুষের কর্নিয়ার বাইরের দিকে যে কোষগুলো আছে এইগুলো কি হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাহলে এই যে কোষগুলোকে ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় এবং মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এই কোষগুলোর পুনরুৎপাদন ঘটে। আমাদের জিহ্বার কিন্তু দাঁতের ঘর্ষণের ফলে জিহ্বার উপরের ত্বকে কিন্তু এগুলো কি হচ্ছে, দ্রুত এগুলো ক্ষয় হয়ে যায়। সেখান থেকেও যে আমাদের টেস্ট বার্ড, এই টেস্ট বার্ডগুলো কিন্তু আবার নতুন করে জন্মাতে পারে কিন্তু এই যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, যদিও অনেক সময় চলে গেল আজকে আলোচনার ক্ষেত্রে, অলরেডি 48 মিনিটস হয়ে গেছে। তো আমরা একটু দেখে নিই প্রশ্নগুলো কীরকম হতে পারে। তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, পরবর্তীতে এই ভিডিওটাকে পজ করেও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোষ চক্র কি, এই ধরনের একটা প্রশ্ন হতে পারে, এখানে আসলে একটা কোশ্চেন মার্ক হবে। তো মাইটোসিস কাকে বলে, মাইটোসিসকে কেন সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলা হয়, একটু চেক করে দেখো যে আসলে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা। আমরা যে আজকে নিয়ে যে পরিপূর্ণরূপে আজকের ক্লাসটা করতে পারলাম, আগের দুটো ক্লাস আসলে আমার এই স্টুডিওর বাইরে আমি করেছিলাম, বিধায় সেখানে একটু প্রবলেম হয়েছে। তো যাই হোক, আমরা মাইটোসিসকে কেন সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলি এর আজকে আলোচনায় জেনেছি আমরা। মাইটোসিসের সূচনা পর্যায়, গতিশীল পর্যায়, সমাপ্তি পর্যায়, এই পর্যায়গুলো বর্ণনা করার ক্ষেত্রে বর্ণনার বিষয়টা একটু আমাদের দেখতে হবে। এখানে বর্ণনা বানানটি একটু ঠিক করে দেখে নিও তোমরা, মূর্ধন্য হবে। তো মাইটোসিসের সবচেয়ে সংক্ষিপ্ত পর্যায়টি বর্ণনা করো। যাই হোক, এখানে ঠিক আছে আবার। তো সাইটোকাইনেসিস বলতে কি বোঝো, এখানে হলো দুঃখিত, কটা দীর্ঘইকার হবে। সাইটোকাইনেসিস না হলে কোষের কি হতো এবং মেটাকাইনেসিস কি সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মাইটোসিসের 4টি বৈশিষ্ট্য লিখো এবং মাইটোসিসের প্রয়োজনীয়তা লিখো। এই যে প্রশ্নগুলো, নিশ্চয়ই আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এখন তৈরি। আজকের এই ক্লাস শেষে তৈরি কিনা তোমরা একটু ঝটপট কমেন্ট বক্সে কি একটু জানিয়ে দিতে পারো। তৈরি না হলে কিন্তু আমরা ভিন্ন উপায় অবলম্বন করব, কারণ আমি প্রত্যাশা করি আমাদের এই আলোচনার ফলে এবং তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই কিন্তু আমাকে বলে দেয়, আমাকে জানান দেয় যে আসলে তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, উত্তর লেখার জন্য কিন্তু তোমরা তৈরি হয়ে আছো ইতিমধ্যেই। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ প্রান্তের দিকে চলে আসছি। আমরা একটু দেখে নেই এরপরে আসলে মূল্যায়নের আরও ছোট ছোট কিছু প্রশ্ন আছে। তো যেমন এখানে ক্যারিওকাইনেসিস কি হবে এখানে, আর মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, কোষ চক্র কাকে বলে, ক্যারিওকাইনেসিস সম্পর্কে আমরা জেনেছি, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কেন বলা হয়, কোষ চক্র কি, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। তো তোমাদের কাজ হলো যে এই ক্লাস প্রয়োজনে শেষ হয়ে গেলেও এই 3টা প্রশ্নের উত্তর অন্ততপক্ষে তোমরা একটু কমেন্ট বক্সে যদি জানিয়ে দাও তাহলে খুবই ভালো লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি এখানে যে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়গুলোর চিত্র অঙ্কন করা। এটা একটু যদি সময় থাকে তোমাদের হাতে, নিশ্চয়ই এখন যথেষ্ট সময় আছে, তাহলে আমরা এই মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়গুলোর চিত্র বাসায় একটু অনুশীলন করার চেষ্টা করব, একটু আঁকার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে যারা এই ক্লাসটিতে থাকলে, অংশগ্রহণ করলে এবং কমেন্ট বক্সে বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমাদেরকে নানা রকমভাবে সহযোগিতা করলে, আলটিমেটলি তুমি নিজেই সহযোগিতা করেছো, সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছো, এবং যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে আবারও তোমাদের নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি ক্লাস নিয়ে হাজির হব ঠিক একই সময়ে। সকলের সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।